হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 2 এর 19 থেকে 35 পর্যন্ত আলোচনা করব। তো তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ পরপর মডেল কোশ্চেন পেপারের সলিউশন তোমরা পাবে। আর কারো যদি কিছু বলার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে, আর চ্যানেলটাকে শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডদের। তো 19 নম্বর কোশ্চেনে বিবৃতি দেওয়া রয়েছে। বিবৃতিতে আছে বিবৃতি 1 এ ঘর্ষণ বল লম্ব বলের লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। তো এটা তো অবশ্যই ঠিক, কারণ আমরা কি জানি যে F হচ্ছে সমানুপাতিক হচ্ছে n হয়, আর এই n টাই হচ্ছে লম্ব বল, সেজন্য আমরা লিখতে পারি F μ n। তার মানে এটা অবশ্যই ঠিক, বিবৃতি 1। আর বিবৃতি 2 তে বলা রয়েছে সংযোগী তলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বলের মান নির্ভর করে না। তো এটাও কিন্তু ঠিক, কারণ ঘর্ষণ বলের মান ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কোন ক্ষেত্রফলের উপর? না, আমি যদি আমার হাতটাকে এরকম দেওয়ালে যদি এরকম নিয়ে যাই, তাহলে কিন্তু ঘর্ষণ বলের মানটা নির্ভর করবে আমার হাতের ক্ষেত্রফল কতটা। যদি আমার হাতের ক্ষেত্রফল বেশি হয় তাহলে বেশি ঘর্ষণ বল কাজ করবে, কম হলে কম ঘর্ষণ বল কাজ করবে। এবার এই দেওয়ালের ক্ষেত্রফলের উপর কিন্তু নির্ভর করবে না, সেই জন্য বলেছে যে সংযোগী তলের উপর নির্ভর করে না। তো যে তলটাকে নিয়ে গতিশীল করা হচ্ছে সেই তলটার উপর ডিপেন্ড করবে ঘর্ষণ বল, মানে ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। তাহলে বিবৃতি 2 কিন্তু এখানে সঠিক। তাহলে অ্যানসার হয়ে গেল সি, বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটোই কিন্তু এখানে ঠিক। এবার হচ্ছে এটা 19 নম্বরের কোশ্চেন হলো। এবার 20 নম্বরের যে কোশ্চেন, সেখানে কি বলা আছে? অমসৃণ তলে একটি ব্লককে গতিশীল করতে হলে বস্তুর উপর প্রযুক্ত বলকে ঘর্ষণ বলের চেয়ে বেশি হতে হবে। অবশ্যই ঠিক, ঘর্ষণ বলের থেকে প্রযুক্ত বল বেশি হলে তবেই তো বস্তুটা গতিশীল হবে। ঘর্ষণ বল তো বাধা দেবে, পেছন দিকে কাজ করবে। এবার ঘর্ষণ গুণাঙ্ক তো মিউ বলা রয়েছে, ব্লকের ভর m, ব্লকটিকে যদি v বেগে মেঝের উপর চালনা করা হয় তাহলে থামার আগে ব্লকটা কত দূর যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এরকম একটা ব্লককে হচ্ছে গতিশীল করা আছে, তাহলে প্রাথমিক বেগ হচ্ছে আমরা u ধরে নিচ্ছি, আর অন্তিম বেগ বলেছে এখানে vf 0, কারণ ব্লকটা থেমে গেছে। আর প্রাথমিক বেগ কিন্তু u বলা নেই, u সমান হচ্ছে এখানে v বলা রয়েছে, মানে প্রাথমিক বেগকে আমরা u দিয়ে লিখি, কিন্তু কোশ্চেনে বলেছে v বেগে চালনা করা হচ্ছে, মানে u এর জায়গায় এখানে v বসাবো আমরা। তাহলে ব্লকটা যদি পরে 0 হয়ে যায় মানে মন্দন হচ্ছে, আস্তে আস্তে বেগ কমছে, তাহলে আমরা সূত্র বসাতে পারি যে vf² সমান u² - 2as। আমরা ধরে নিচ্ছি যে s দূরত্ব গিয়ে করে থামবে, s দূরত্ব গিয়ে থামবে, তাহলে u সমান তো v, আর vf তো 0 হয়, তাহলে 0² সমান u² - 2as। তাহলে এখান থেকে আমরা বলতে পারি s সমান u²/2a। কিন্তু a কত মন্দন নিয়ে যাচ্ছে সেটা তো আমরা জানি না, তো এটা আমাদেরকে বার করতে হবে। কিভাবে বার করব? না, আমরা সূত্র জানি যে F μ mg, ঘর্ষণ বলের সূত্র F μ m হয়, এই যে μ m, আর n হচ্ছে mg হয়। তাহলে আমরা যদি বসিয়ে দিই F পাবো μ mg, এই যে ফর্মুলাটা এটাই কিন্তু আমরা নিয়েছি। এবার f এর জায়গায় আমি m এ বসাতে পারি, তাহলে m এ সমান μ mg, তাহলে mm কেটে গেল, তাহলে a সমান থাকছে μg, তাহলে a এর জায়গায় বসিয়ে দেব, তাহলে s সমান হবে, আর u মানে কি? u মানে v বলা আছে এখানে, তাহলে v²/2, আর a এর মান μg। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল b, v²/2 μg। এবার 21 নম্বর কোশ্চেনে অভিকেন্দ্র বল, কণার ভর, কণার বেগ সবকিছু দেওয়া আছে, বৃত্তপথের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে 21 নম্বর কোশ্চেনে y⁴n wz/x, এই ফর্মুলাটা দেওয়া আছে। তো আমরা তো অভিকেন্দ্র বলের রাশিমালা জানি, আমরা কি জানি? অভিকেন্দ্র বল F mv²r, এটা আমরা রাশিমালা জানি। f টা হচ্ছে অভিকেন্দ্র বল, m টা হচ্ছে বস্তুর ভর, আর v টা হলো বস্তুর বেগ, রৈখিক বেগ, r টা হলো বৃত্তপথের ব্যাসার্ধ। তো বৃত্তাকার পথে ঘোরার জন্য যে কোনো বস্তুর এই অভিকেন্দ্র বলের কিন্তু দরকার হয়। তো এখানে কিন্তু এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানে v² বার করি, তাহলে v² সমান তাহলে fr/m। এবার আমরা যদি এই দুটোকে কম্পেয়ার করি, এখানে কিন্তু v মানে হচ্ছে y, কারণ বলাই রয়েছে যে y টা হচ্ছে কণার বেগ, তাহলে এখানে v মানে হচ্ছে y। এবার বলা রয়েছে বৃত্ত
বৃত্তপথের ব্যাসার্ধ z, মানে r মানে কিন্তু এখানে z, r মানে এখানে z, আর অভিকেন্দ্র বল F মানে কিন্তু এখানে W। তাহলে এইভাবে দেওয়া রয়েছে, আমরা যদি কম্পেয়ার করি তাহলে এর y এর মাথায় n রয়েছে, এখানে এর মাথায় হচ্ছে 2 রয়েছে, পাওয়ারটা 2 রয়েছে। তাহলে আমরা কি পেলাম যে n 2, তাহলে লিখতে পারি n 2। এটাকে আমরা কম্পেয়ার করে নিলাম, শুধু এই রাশিমালাটাই এখানে অ্যালফাবেট গুলো পাল্টে করে দেওয়া রয়েছে। তাহলে জাস্ট আমরা কম্পেয়ার করলাম, তাহলে পেয়ে গেলাম n 2। তাহলে অ্যানসার হয়ে গেল a। অ্যানসার a, n m ভরের একটি বস্তুকণা r ব্যাসার্ধের বৃত্তীয় পথে সমদ্রুতিতে ঘুরছে, এর কৌণিক ত্বরণ কত হবে? তাহলে আমরা কি জানি কৌণিক ত্বরণের হচ্ছে আলফা সমান আমরা জানি ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। এটা আমরা কোথা থেকে পেলাম? না আমরা সূত্র জানি a সমান হচ্ছে আমাদের dv বাই dt, dv বাই dt। এটাকে আমরা এরকমও লিখতে পারি যে d ওমেগা বাই dt। তো এইভাবে আমরা লিখতে পারি। তো এটা রৈখিক গতির ক্ষেত্রে আর এটা কৌণিক গতির ক্ষেত্রে, এটা রৈখিক ত্বরণ, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। এবার আমাদের বলেছে সমদ্রুতিতে কিন্তু ঘুরছে, তাহলে আমরা একটা সূত্র জানি যে v সমান হচ্ছে ওমেগা r হয়, ওমেগা r হয়। তাহলে এখানে কি দেওয়া আছে? তাহলে ওমেগা সমান কি হবে? v বাই r। প্রথমত এইখানে r হচ্ছে আমাদের ধ্রুবক, কারণ আটটা বৃত্তপথের ব্যাসার্ধ, তার জন্য ধ্রুবক। আর ভিটাও বলা আছে যে সমদ্রুতি, সমদ্রুতি বলা আছে, তার মানে কিন্তু ধ্রুবক, তার মানে কিন্তু ধ্রুবক। সুতরাং আরো ধ্রুবক বিয়োগ ধ্রুবক, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম ধ্রুবক, তাহলে এটাও ধ্রুবক হয়ে যাবে। আর এটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে আলফা সমান কি হবে? ddt অফ, তাহলে এখানে ধ্রুবকের ডেরিভেটিভ কত হয়? এটা যদি ধ্রুবক হয় তাহলে 0 হবে, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। তাহলে আমরা কৌণিক ত্বরণ কত পেলাম? না 0। তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে সি, 0। এর কোশ্চেনটাতে দেওয়া রয়েছে v k x⁴/2। তার মানে এখানে একটা বস্তুকণার বেগ দেওয়া রয়েছে এবং বস্তুকণাটা x অক্ষ বরাবর চলছে। তো এই যে x দেওয়া রয়েছে এটা কিন্তু সরণ x অক্ষ বরাবর। বলেছে x সমান 0 থেকে x সমান 2 একক দূরত্ব সরাতে কত কার্য করতে হবে। তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে যখন কোনো বস্তু গতিশীল হয় তখন ওই বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কত কার্য করতে হবে? না যতটা ওর গতিশক্তির পরিবর্তন হয়। তাহলে আমরা আগে বার করে নেব যে ওর গতিশক্তি ওই দুটো পয়েন্টে কত ছিল, যে x সমান 0 তে গতিশক্তি কত ছিল আর x সমান 2 তে গতিশক্তি কত ছিল, দিয়ে আমরা ওই গতিশক্তির পরিবর্তন বার করব, তাহলে আমরা কার্য পেয়ে যাব। তাহলে আমরা দেখে নেব যে x সমান তাহলে যখন 0 ছিল তখন v কত? তখন v সমান হচ্ছে k * 0⁵ মানে 0। তাহলে এটাকে আমরা ইনিশিয়াল ভেলোসিটি ধরে নিচ্ছি। তো এটা হচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম প্রাথমিক বেগটা। তাহলে গতিশক্তি কত হবে? তাহলে k1 সমান গতিশক্তি তাহলে ½ m, তাহলে vi² তার মানে ½ m * তাহলে 0 তার স্কয়ার মানে 0, তাহলে k1 হয়ে গেল 0। এবার আমরা বার করব যে x সমান যখন 2 তখন v কত? তাহলে x এর জায়গায় 2 বসাবো, তাহলে k * তাহলে 2 এর মাথায় 3 এর 2, আর 2 এর মাথায় 3 এর 2 মানে কত? না 2 এর মাথায় 3 এর 2 মানে এটা আমরা লিখতে পারি যে 2³ তার হোল টু দি পাওয়ার হাফ, 2³ তার হোল টু দি পাওয়ার হাফ, আর 2³ মানে 8, তাহলে 8 এর মাথায় হাফ। তো এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি। তো যাই হোক, এখন এটা না করলেও হবে, কারণ যখন গতিশক্তি বার করব তখন তো v এর স্কয়ার হয়ে যাবে। তো এটা এরকমই থাক। তাহলে যদি আমরা k2 গতিশক্তি বার করি তাহলে ½ m, আচ্ছা এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তাহলে vf এর স্কয়ার, তার মানে ½ m * এবার v এর কত? তাহলে k * তারপর 2⁵ তার হোল স্কয়ার, তাহলে ½ m * k² এবার এই যে 2 রয়েছে নিচে আর এখানে পাওয়ারে 2 আছে, এরা কিন্তু কেটে যাবে। এরা যদি কেটে যায়, এরা কেটে যাবে, তাহলে আমার থাকবে 2³ শুধুমাত্র 2³ থাকবে। তাহলে এই 2 এর সাথে যদি 2³ কে কাটি তাহলে 2 এর স্কয়ার থাকবে, মানে কত হয়ে যাবে? 4mk²। তাহলে কতটা কার্য করতে হবে? না w সমান তাহলে k2 - k1, তার মানে 4mk² এখানে k1 আমরা 0 পেয়েছি, তাহলে 4mk², এতটা পরিমাণ কার্য করতে হবে। তাহলে আমাদের অ্যানসার a সঠিক, অ্যানসার a। এবার 24 এর যে অঙ্কটা রয়েছে, পাইপের মধ্যে জল সরবরাহ করা হচ্ছে আর
সেখানে বলেছে জল সরবরাহের হার n গুণ করতে হলে পাইপের ক্ষমতা কত হবে। তাহলে আমরা যদি দেখি মানে এখানে আমরা দুটো কন্ডিশন দেখব। প্রথমে হচ্ছে আমাদের এরকম একটা পাইপ আছে, তাহলে এই পাইপে হচ্ছে ধরে নিচ্ছি আমি v বেগে জল যাচ্ছে, v বেগে। তো যখন পাইপের মধ্যে v বেগে জল যাবে, vটা নিশ্চয়ই ধ্রুবক, তাহলে আমরা যদি f বার করি f, তাহলে f সমান dp/dt হয়, যেখানে p টা ভরবেগ, তাহলে আমরা লিখতে পারি তাহলে ddt অফ তাহলে mv। তাহলে এটা আমাদের ওই uv এর ডেরিভেটিভের সূত্রে লাগবে, m বাইরে বেরোলে dp/dt প্লাস v বাইরে বেরোলে dm/dt। তাহলে আমরা v তো ধ্রুবক, তাহলে v বাইরে চলে আসবে, তাহলে dm/dt হবে প্লাস এখানে কিন্তু আবার একটা টার্ম থাকবে, কি টার্ম না m dp/dt, এই টার্মটা থাকবে। তো এখানে dp/dt কিন্তু 0, তাহলে আমার v dm/dt থাকবে। তাহলে dp/dt কিন্তু 0 হয়ে গেল। এই যে dp/dt এটা কিন্তু 0, কেন 0? কারণ হচ্ছে v এখানে ধ্রুবক। তাহলে আমরা f কিন্তু পেয়ে গেছি। এবার হচ্ছে তাহলে f' কত হবে, মানে যখন তরল প্রবাহের হারটাকে n গুণ করে দেওয়া হলো তখন আমরা f' পাবো। f' সমান কি হবে dp'/dt, তার মানে আমরা পাবো ddt অফ তাহলে m ড্যাশ v ড্যাশ, তাহলে একই ভাবে v ড্যাশ ইনটু আমাদের পাবো dm'/dt। এবার কিন্তু কোশ্চেনে আমার দেওয়া রয়েছে dm'/dt ইকুয়ালস টু n dm/dt। কেন? কারণ এই যে বলেছে জল সরবরাহের হার n গুণ করা হলো, তো এটাই তো সরবরাহের হার, মানে একক সময়ে কত ভরের জল যাচ্ছে এটাই জল সরবরাহের হার। তাহলে আমাদের dm'/dt এখন কত না আগে যা ছিল তার n গুণ, এটাই কিন্তু দেওয়া রয়েছে। এবার m' মানে তো ভর, এবার ভর সমান কি হয় আয়তন ইনটু ঘনত্ব। তাহলে আমরা যদি দেখে নিই যে ভর সমান আমাদের কি হয়, না ভর সমান হচ্ছে আমাদের আয়তন ইনটু ঘনত্ব। এবার আয়তন মানে কি হয় ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য ইনটু ঘনত্বকে আমরা রো ধরছি। এবার ক্ষেত্রফল তো a, এবার দৈর্ঘ্য মানে কত, মানে এই যে পাইপটা, তাহলে একক সময়ে যতটা সরণ হবে সেটাই কিন্তু বেগ। কারণ আমরা কি জানি বেগ সমান হচ্ছে আমাদের সরণ বাই সময়। এবার t যদি আমাদের 1 হয়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি যে v সমান x, মানে সরণ। তাহলে আমাদের একক সময়ে মানে সময় যদি 1 হয় তখন কতটা সরণ হবে না যতটা বেগ, তাহলে আমরা দৈর্ঘ্যের জায়গায় কিন্তু বেগ বসাতে পারি ইনটু রো। তাহলে এটাই কিন্তু আমরা ভর পেয়ে গেলাম যে m সমান, তাহলে m' কত হবে, m' হয়ে যাবে তাহলে a v' রো। বাকি তো সব একই আছে, পাইপের ক্ষেত্রফল একই আছে, জলের ঘনত্ব একই আছে। তাহলে v' কে আমাদের শুধু জানতে হবে, v' কি করে পাবো, তাহলে আমরা এখানে পাবো dm'/dt। তাহলে এখানে m' টা আমরা কত পাচ্ছি a v' রো, তাহলে আমরা কি পাবো a v' হচ্ছে রো। এখান থেকে আমরা m এর মান বসালে এটাই পাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি তাহলে n a v রো, তাহলে এখানে a রো কেটে যাবে a আর রো, তাহলে আমরা পাবো v' nv। এটা আমরা পেয়ে গেলাম যে v' nv। তাহলে আমরা v' এর জায়গায় কি বসাবো nv ইনটু আবার dm'/dt মানে n dm/dt, m dm/dt, তার মানে n স্কয়ার হয়ে গেল v ইনটু এবার dm/dt মানে কত না dm/dt এর জায়গায় আমি এটা বসাতে পারি। একে যদি আমরা ডেরিভেটিভ করি dm/dt তাহলে তো আমরা এটা তো ধ্রুবক বাইরে চলে আসবে, এগুলাই থাকবে অ্যাকচুয়ালি। সময়টা যেহেতু আমরা 1 ধরে নিয়েছি এইজন্য এই যে আমাদের নিচে যে t টার্মটা আছে এটাকে তো আমরা 1 ধরে নিয়েছি, তাহলে dm মানে যেটা m সেটাই আমরা বসাতে পারি। তাহলে রো a v, তাহলে আমরা কি পেয়ে গেলাম রো a v স্কয়ার তারপর n স্কয়ার, এটাই আমরা পেয়ে গেলাম f'। তাহলে ক্ষমতা কি হবে, তাহলে p'/p সমান p' হচ্ছে এখন কত ক্ষমতা আর p হচ্ছে আগে কত ক্ষমতা ছিল। আর ক্ষমতা সমান আমরা কি জানি বল ইনটু বেগ, সেই ফর্মুলা লাগাবো। তাহলে এখন হচ্ছে f' ইনটু তাহলে p' বাই f ইনটু v। এবার মান বসিয়ে দেবো, f' কত পেয়েছি রো a v স্কয়ার n স্কয়ার ইনটু এবার v' কত পেয়েছি v' তো আমরা nv পেয়েছি, তাহলে nv বাই এবার f কত পেয়েছি f তো আমাদের v ইনটু dm/dt, মানে v ইনটু এবার dm/dt করলে কত পাবো a v রো, তার মানে রো a v স্কয়ার, এটা বসাবো। তাহলে f এর জায়গায় রো a v স্কয়ার ইনটু v আছে v,
তাহলে কাটাকাটি করব এবার। তাহলে রো কাটা, এ কাটা, ভি স্কয়ার কাটা, ভি কাটা, তাহলে থাকছে আমাদের n কিউব, n কিউব। তাহলে p ড্যাশ বাই p সমান n কিউব, তাহলে p ড্যাশ সমান হয়ে যাবে n কিউব p। এখন ক্ষমতা হয়ে গেল n কিউব ইনটু আগে যতটা ক্ষমতা ছিল, তাহলে অ্যানসার হয়ে গেল c, অ্যানসার হয়ে গেল c। এবার আসছে 25 এর কোশ্চেনটা। 25 এ কিন্তু স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে, তো এটা তো প্রচুর সোজা, এটার অ্যানসার এ হয়ে যাবে। একের দাগে ডি হবে। একমাত্রিক গতির एग्जांपल হচ্ছে স্প্রিং এর যে ভরের জন্য দোলন। যখন একটা স্প্রিংকে আমরা ঝুলিয়ে দেব, একটা ভর নিচে, স্প্রিংটা যে দুলতে থাকবে, তো সেটাই কিন্তু একমাত্রিক গতির উদাহরণ। এবার দ্বিমাত্রিক গতির উদাহরণ হবে এরটা, সূর্যকে ফোকাসে রেখে যে পৃথিবী পরিক্রমণ করছে। আর ত্রিমাত্রিক গতির উদাহরণ বি হবে, গ্যাসের অণুগুলোর নির্দিষ্ট স্থানে বিচরণ। তো সুতরাং 25 এর দাগে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে, 25 এর দাগে অ্যানসার হচ্ছে এ, এটাই অ্যানসার হয়ে যাচ্ছে 25 এ। এবার আসছে 26 এর দাগ। 26 এর দাগে একটা স্প্রিং এর অঙ্ক বলা রয়েছে। তো আমাদের দুটো স্প্রিং রয়েছে, একটা এ স্প্রিং আর একটা হচ্ছে বি স্প্রিং। এবার কি বলেছে না, আমরা ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য বৃদ্ধি x1 হয়েছে, এর দৈর্ঘ্য বৃদ্ধি x2 হয়েছে। তো এই যে স্প্রিংটা, একটা স্প্রিং আমি আঁকার চেষ্টা করছি, ধরো এরকম দুটো স্প্রিং রয়েছে, তাহলে এর বল ধ্রুবক হচ্ছে k2, এর বল ধ্রুবক k1, এর দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে x1, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আর এটা হচ্ছে এর দৈর্ঘ্য বৃদ্ধি x2, আর এটা তো বল ধ্রুবক। প্রথম স্প্রিং এ স্প্রিং এর বল ধ্রুবক, এটা হচ্ছে বি স্প্রিং এর হচ্ছে বল ধ্রুবক। এবার আমরা জানি যে স্প্রিং এর ক্ষেত্রে কি হয় না, আমরা যত বল দ্বারা টানবো তত কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হবে, মানে বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির সরল সম্পর্ক। সেখান থেকে আমরা পাই যে আমরা লিখতে পারি যে x সমান তাহলে k1 x হয়ে যাবে, বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধি x1 হয়ে যাবে, বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির সরল সম্পর্ক এরও সেম, f k2 x2 হয়ে যাবে। এবার প্রশ্ন হলো যে এখানেও আমি f লিখলাম, এখানেও আমি f লিখলাম, কারণ আমাদের কোশ্চেনে কিন্তু বলাই রয়েছে যে স্প্রিং দুটিতে একই পরিমাণ বল দ্বারা প্রসারিত করা হচ্ছে। তাহলে একে f বল দ্বারা প্রসারিত করলে এটাকেও কিন্তু f বল দ্বারা প্রসারিত করা হচ্ছে, তাই দুটোতেই কিন্তু আমি f লিখেছি। এবার তাহলে এখান থেকে যদি আমি x1 বার করে নিই, তাহলে বা x1 কত হবে f/k1, এখান থেকে x2 বার করে নিলাম f/k2। তাহলে কেন x1 x2 বার করে নিলাম সেটা আমাদের কাজে লাগবে, কারণ আমাদের বলেছে W1 আর W2 এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। তাহলে স্প্রিংটাকে যখন আমরা টেনে লম্বা করব, তখন আমাকে কতটা কার্য করতে হবে, যতটা ওর গতিশক্তির পরিবর্তন, মানে স্প্রিং এর হচ্ছে গতিশক্তি কতটা বাড়বে। তো গতিশক্তির রাশিমালা কি হয় না, W1 সমান, তাহলে স্প্রিং এর গতিশক্তি কত হবে, হাফ k1 x1 এর স্কয়ার। এর কত হবে, একে টানার জন্য কার্য করতে হবে হাফ k2 x2 স্কয়ার। এবার আমরা কি করব, এই যে x1 এর মান বার করে নিয়েছি, এখানে বসিয়ে দেব। এই যে আমরা এই ফর্মুলাটা থেকে x1 পেয়েছি, এই যে আমরা এই ফর্মুলাটা থেকে x2 বার করেছি, এখানে বসিয়ে দেব। তাহলে W1 সমান হয়ে যাবে হাফ k1 x1 এর স্কয়ার, মানে f স্কয়ার বাই k1 এর স্কয়ার। এখানেও আমরা পেয়ে যাব তাহলে হাফ k2 তাহলে f স্কয়ার বাই k2 স্কয়ার। এবার ভাগ করে দেব, তাহলে W অতএব W1 আর W2 কে আমরা ভাগ করে দেব। ভাগ করলে কি পাবো, আচ্ছা এখানে k1 একটা কাটবে, তাহলে থাকছে f স্কয়ার বাই 2k1, এখানেও k2 আর k2 একটা কাটবে, তাহলে আমাদের থাকবে f স্কয়ার বাই 2k2। তাহলে এদেরকে ভাগ করে দেব, w1 বাই w2 করলে কি হবে, তাহলে f স্কয়ার বাই 2k1 বাই ওর কত হবে f স্কয়ার বাই 2k2। তাহলে f স্কয়ার কাটা 2 কাটা, তাহলে পড়ে থাকছে k2 বাই k1। এবার কিন্তু আমাদের কোশ্চেনে বলা রয়েছে যে k2 কিন্তু গ্রেটার দেন হচ্ছে k1, তাহলে k2 যদি k1 এর থেকে গ্রেটার দেন হয়, তাহলে এখানে k2 মানে w1 আর k1 মানে w2 এর সোজা সোজা রয়েছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে k2 যদি k1 এর থেকে বড় হয়, তাহলে w1 w2 এর থেকে বড়, তাহলে w1 w2 এর থেকে বড়, কারণ k এর সাথে w ব্যস্ত সম্পর্ক, w1 k1 ব্যস্ত সম্পর্ক, সেইজন্য k2 গ্রেটার দেন k1 হলে w1 গ্রেটার দেন w2 হবে। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল b। তাহলে 26 এরটাই আমাদের অ্যানসার হয়ে গেল b। কোশ্চেনটাতে গ্রাফ দেওয়া রয়েছে, কার কার গ্রাফ, গতিশক্তি আর স্থিতিশক্তি।
এবার একটা কন্ডিশন দেওয়া আছে যে স্থির অবস্থা থেকে একটা বস্তু কণা অভিকর্ষের টানে নিচের দিকে পড়ছে। তাহলে যখন একটা বস্তু কণা নিচের দিকে পড়বে অভিকর্ষের টানে, তো অভিকর্ষের টানে নিচের দিকে পড়লে কি হবে না, এই পয়েন্টে যখন বস্তুটা পড়েনি এখানে কিন্তু এর স্থিতিশক্তি কিন্তু সর্বোচ্চ ছিল, সর্বোচ্চ। আর এই জায়গাতে কি হবে না, গতিশক্তি সর্বোচ্চ হবে, গতিশক্তি হচ্ছে সর্বোচ্চ হবে। তাহলে কি হবে, যখন নিচে পড়বে তাহলে এই পয়েন্টে স্থিতিশক্তিও সর্বোচ্চ ছিল, গতিশক্তি কোনো ছিল না। তারপর যখন নিচের দিকে পড়বে গতিশক্তি সর্বোচ্চ হবে। তাহলে যত নিচের দিকে পড়তে থাকবে ওর স্থিতিশক্তি কি হবে, কমতে থাকবে, আর গতিশক্তি কি হবে, বাড়তে থাকবে। তার জন্য আমরা যখন গ্রাফটা আঁকবো তাহলে গতিশক্তি স্থিতিশক্তির গ্রাফটা আঁকলে তাহলে কি হবে, যদি আমরা সময়ের সাথে দেখাই গ্রাফটা, তাহলে ওর গতিশক্তি কি হবে, গতিশক্তি বাড়তে থাকবে যত নিচের দিকে নামবে। তাহলে এইভাবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইকে, মানে কাইনেটিক এনার্জি, গতিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আর যেটা আমাদের স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি ইপি, এটা কিন্তু কমছে ধীরে ধীরে ইপি। তাহলে অ্যানসার হয়ে গেল আমাদের এ, অ্যানসার হয়ে গেল অপশন এ। যে কোশ্চেনটা রয়েছে বলেছে একটা বস্তু কণার ভরবেগ 0.1% বাড়লে, এরকম কোশ্চেন কিন্তু আগেও একটা ছিল, সেখানে কিন্তু বলা ছিল গতিশক্তি বাড়বে, 0.1% গতিশক্তি বাড়বে, কিন্তু এখানে বলে দিয়েছে ভরবেগ বাড়বে, শুধু এইটুকু চেঞ্জ করে দিয়েছে। তাহলে বলছে গতিশক্তি কত শতাংশ বাড়বে, তো সেটাতে ছিল ভরবেগ কত শতাংশ বাড়বে। তো একই টাইপের কোশ্চেন শুধু চেঞ্জ করে দিয়েছে। তো এটা আমরা কিভাবে করব না, আগে আমাদেরকে জানতে হবে যে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি। তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হলো k সমান হচ্ছে p²/2l, যেখানে k টা হচ্ছে গতিশক্তি আর p টা হচ্ছে ভরবেগ। তাহলে এটা তো আগে ছিল, এখন তো ভরবেগ বেড়ে গেছে, তাহলে এখন কি হয়েছে না, এখন ফর্মুলাটা হবে k সমান p²/2l। এই যে p টা আমরা লিখেছি, p টা হচ্ছে এখন কত ভরবেগ আর k টা হচ্ছে এখন কত গতিশক্তি। এবার p কিন্তু আমরা বার করতে পারবো, কারণ বলা রয়েছে যে আগে তো p ছিল কিন্তু এখন কিন্তু বেড়ে গেছে। বেড়ে গেলে কি হবে, কত বেড়েছে না, p সমান p বেড়েছে কিন্তু 0.1%। তাহলে আমরা ডাইরেক্ট পেয়ে যাব যে 0.1% বাড়ার পর এখন কত হয়েছে না 100.1/100। এটা আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম যে আমাদের p কত, কারণ 0.1% বেড়েছে মানে 100 তে বেড়েছে 0.1, তার জন্য 100 যোগ করে দিয়েছি 0.1 এর সাথে আর বাই 100। তো এটা সব করার অঙ্ক করলে ভালোভাবে বুঝতে পারবে, তো সেখান থেকে ফর্মুলাটা এসেছে। এবার আমরা p এর মান এখানে বসিয়ে দেব, তাহলে k সমান কি p 100.1/100, এই পুরাটা কিন্তু হোল স্কয়ার বাই নিচে কত রয়েছে 2m। তাহলে k সমান কত হবে, তাহলে p স্কয়ার বাই নিচে কত রয়েছে 2m ইনটু, এটাকে আলাদা করে লিখছি, তাহলে 100.1/100 তার হোল স্কয়ার। তাহলে k সমান, এবার p²/2m মানে কি, এই যে p²/2m মানে k, তাহলে এর জায়গায় k বসাবো ইনটু, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 1.002। এবার কি হবে, তাহলে k'/k সমান কত হয়ে গেল 1.002। এবার আমরা কিন্তু ডাইরেক্ট বার করে নিতে পারবো যে শতকরা কত বেড়েছে গতিশক্তি। তার ফর্মুলাটা হলো যে k'/k -1 * 100%, এই ফর্মুলাটা। তো এটা কোথা থেকে এসেছে না, ওই ঐকিক নিয়মে যেরকম আমরা বার করি যে এততে এত বেড়েছে, একে কত 100 তে কত, ওইভাবে কিন্তু ফর্মুলাটা এসেছে। তো এবার আমরা বসিয়ে দেব, তাহলে আমরা k'/k থেকে 1 মাইনাস করেছি, তাহলে যা আছে 1 মাইনাস করব, 002 থেকে 1 মাইনাস করব। এবার কি করেছি 100% মাল্টিপ্লাই করেছি, তাহলে 100% মাল্টিপ্লাই করব। তো এটাই তো আমাদের বার করতে বলেছে যে শতকরা কত বেড়েছে। তাহলে এখান থেকে 1 মাইনাস করলে আসবে 0.002 ইনটু 100%, তাহলে আমাদের আসবে 0.2%। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, 0.2%, এটাই অ্যানসার। হচ্ছে ভেক্টরের অঙ্ক দেওয়া রয়েছে 29 এ, তিনটা ভেক্টর দেওয়া রয়েছে, দুটো বল দেওয়া রয়েছে, f1 ভেক্টর সমান 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। লিখে নি f1 ভেক্টর সমান 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, এটা দেওয়া রয়েছে। আর f2 বল সমান কি রয়েছে, f2 সমান 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ, এটা দেওয়া রয়েছে। বলেছে এই দুটো বল একটা বস্তুর উপর ক্রিয়া করছে। তাহলে ধরা যাক আমার এরকম একটা বস্তু আছে, এই বস্তুটার উপর দুটো বল কাজ করছে, একটা হচ্ছে f1 আর এদিকে কাজ করছে f2 বল।
তাহলে এই দুটো বল কাজ করছে। এবার বলেছে তৃতীয় একটা বল F3 প্রয়োগ করার ফলে বস্তুটা সাম্যাবস্থায় আসবে। তাহলে কখন সাম্যাবস্থায় আসবে? যদি আমরা এই দিক থেকে F3 বলকে প্রয়োগ করি। তাহলে আমরা ছবিটাতে কি দেখতে পাচ্ছি যে F3 বল F1 F2 এর অপোজিটে প্রয়োগ করা হচ্ছে, মানে F1 প্লাস F2 করলে আমরা যে বলটা পাবো, মানে এই যে দুটো বল একই দিকে কাজ করছে, এদের দুজনের যদি আমরা লব্ধি বার করি, মানে F1 প্লাস F2 করলে তো আমরা লব্ধি পেয়ে যাব, কারণ লব্ধি মানে আমরা কি জানি যে দুটো বলের ডিরেকশন যদি একই হয় তখন আমরা যোগ করব, আর যদি অপোজিট ডাইরেকশন হয় তখন আমরা বিয়োগ করব। এইভাবে আমরা লব্ধি বার করি। তাহলে F1 F2 এর লব্ধি কত হবে না F1 ও F2 বলের লব্ধি কত হবে? বলের লব্ধি ধরে নিচ্ছি F, তাহলে F সমান কত হবে না F1 প্লাস F2। তাহলে এই যে আমরা F লব্ধি পেলাম, এই লব্ধি আর F3 কি পরস্পরের বিপরীতমুখী, তার মানে আমরা পাবো যে F ভেক্টরটা কাজ করছে -F3, এরা কিন্তু পরস্পরের বিপরীতমুখী, তার জন্যই কিন্তু বস্তুটা সাম্যাবস্থায় আছে, মানে এই দুটো বলের লব্ধির সাথে F3 হচ্ছে বিপরীতমুখী, তার জন্য F3 এদের দুজনের লব্ধিকে প্রতিনিধিত্ব করলো। তাহলে F ভেক্টর সমান -F3, তো সেটাই আমরা লিখবো যে F ভেক্টরটা হয়ে যাবে -F3 বা F মানে F1 প্লাস F2, তাহলে F মানে F1 প্লাস F2 ইকুয়ালস টু -F3। এবার মান বসিয়ে দেব, F1 মানে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস F2 মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ইকুয়ালস টু মাইনাস, এবার F3 ভেক্টরের মান তো দেওয়া নেই, F3 টাই আমাদের বার করতে হবে। তাহলে F3 ভেক্টর, তাহলে এখানে মাইনাস 3j ক্যাপ প্লাস 3j ক্যাপ কাটা, তাহলে 6i ক্যাপ ইকুয়ালস টু -F3। তাহলে বা এখান থেকে পাবো F3 ইকুয়ালস টু -6i ক্যাপ, তাহলে F3 ইকুয়ালস টু -6i ক্যাপ। তাহলে আমাদের आंसर হয়ে গেল A, অপশন A। এবার 30 এর অঙ্কটাতে এরকম একটা ছবি দেওয়া রয়েছে, এখানে থিটা অ্যাঙ্গেল করেছে, এটা একটা দেওয়াল। এবার বলেছে এখানে m ভরের একটা বস্তু আছে, m 10 কেজি, তো এর ওজন কোন দিকে কাজ করবে? ওজন কাজ করবে নিচের দিকে, আর এই সুতোর যে টান রয়েছে এর দুটো অংশ থাকবে, এইদিকে একটা আর একটা উপরের দিকে। তাহলে এটা যদি থিটা হয় এই কোণটাও কিন্তু থিটা হবে, কারণ এটা হচ্ছে n আকৃতির ছবি, n বা z আকৃতির ছবি, তো সেটা আমাদের একান্তর কোণ হয়, সেই জন্য তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে, একান্তর কোণ। এবার যেদিকে থিটা অ্যাঙ্গেল হবে এই দিকটা যদি সুতোর টান t হয় তাহলে এদিকে হবে t cos থিটা, আর এই বরাবর হবে t sin থিটা, এগুলো হচ্ছে t এর উপাংশ উপরের দিকে আর এই বরাবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি t cos থিটা কাকে প্রতিনিধিত্ব করছে? ওজনকে। t cos থিটা ওজনকে প্রতিনিধিত্ব করছে, তাহলে আমরা লিখতে পারি যে t cos থিটা সমান mg, তাহলে t সমান কি হবে mg বাই cos থিটা। এবার আমরা মান বসিয়ে দেব, আমাদের কিন্তু কোশ্চেনে m বলা রয়েছে 10 কেজি, তাহলে 10 ইনটু, এবার অভিকর্ষজ ত্বরণ 10 দেওয়া রয়েছে, 10 বাই cos থিটা, থিটা কত দেওয়া রয়েছে? থিটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি, তার মানে 100 বাই cos 30 এর মান কত? √3/2, √3/2, তার মানে এটা হয়ে যাবে 200/√3, 200/√3 এত একক সুতোর টানটা। তো এবার কিন্তু আমাদের বার করতে বলেছে যে দেওয়াল কতটা বল প্রয়োগ করবে, এটা এসে করে এখানে ধাক্কা মারবে দেওয়ালে, কার জন্য? t sin থিটার জন্য। তাহলে এই t sin থিটার জন্য এটা এসে করে যদি দেওয়ালে ধাক্কা মারে, দেওয়ালও কিন্তু ওর উপর একটা বল প্রয়োগ করবে বিপরীতমুখী, কত বল না t sin থিটা মানের বলেই কিন্তু প্রয়োগ করবে। তার মানে এই t sin থিটাটা আমাদের বার করতে হবে যে দেওয়ালটা কতটা বল প্রয়োগ করবে, তাহলে t sin থিটা বলেই প্রয়োগ করবে। তাহলে t আমরা পেয়ে গেছি যে 200/√3 ইনটু sin থিটা কত হবে না sin 30, থিটা তো 30 দেওয়া আছে, তাহলে 200/√3 ইনটু sin 30 হচ্ছে হাফ, তাহলে 2 দিয়ে 200 কে কাটলে 100 থাকবে, তাহলে 100/√3, 100/√3, তাহলে এটাই आंसर হয়ে যাবে, তাহলে आंसर বি। তাহলে এত কিন্তু নিউটন, কারণ আমরা বলটা বার করছি যে দেওয়ালের উপর কতটা বল প্রযুক্ত করবে। দেখবো 31 এ বলেছে ভরকেন্দ্র ছাড়া অন্য বিন্দুতে বল প্রয়োগ করলে কোন দৃঢ় বস্তুতে ড্যাশ তৈরি হয়।
তো আমরা তো পড়েছি যে ভরকেন্দ্রে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, আর কিন্তু অন্য গতি তৈরি হবে না। কিন্তু এখানে বলেছে ভরকেন্দ্র ছাড়া অন্য যে কোনো বিন্দুতে, তাহলে কিন্তু দুটোই তৈরি হতে পারে, চলন গতি আর ঘূর্ণন গতি। কারণ এই পেনটাতে আমি যদি একদম মিডল পয়েন্টে বল প্রয়োগ করি তাহলে চলন গতি তৈরি হবে। এর ভরকেন্দ্র একদম প্রায় মাঝামাঝিতে আছে, কারণ এই দিকটা আর এই দিকটা একই রকম নয়, এটা সেই জন্য প্রতিসম নয় এটা, সেই জন্য এর একদম প্রায় মাঝামাঝিতে ভরকেন্দ্র আছে, তাহলে ভরকেন্দ্রে বল প্রয়োগ করলে রৈখিক গতি সৃষ্টি হবে। কিন্তু যদি আমি এরকম প্রান্তের দিকে বল প্রয়োগ করি তাহলে রৈখিক গতিও সৃষ্টি হতে পারে, আবার এটা এইভাবে ঘুরেও যেতে পারে, ঘূর্ণন গতিও সৃষ্টি হতে পারে। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। তাহলে 31 হয়ে যাবে অ্যান্সার সি। উভয় চলন ও ঘূর্ণন উভয় সৃষ্টি হতে পারে। এবার আমাদের 32 এর দাগের যে কোশ্চেনটা রয়েছে বিবৃতি বলা রয়েছে। এক ব্যক্তি একটা ঘূর্ণায়মান টেবিলের উপর হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন, হঠাৎ তিনি হাত দুটোকে প্রসারিত করলে কি হবে? টেবিলের কৌণিক গতিবেগ কমবে। অবশ্যই এটা ঠিক যে যখন আমরা কোনো প্রতিযোগিতা দেখি, মানে এইভাবে হচ্ছে হাত প্রসারিত করে আমরা যদি এরকম ভাবে ঘুরতে থাকি তাহলে কিন্তু আমাদের কৌণিক বেগ কমে যাবে, আর আমরা স্পিডে কখন ঘুরতে পারবো? হাত দুটোকে যদি জোড়ো করে নিই, কারণ কাছাকাছি নিয়ে এইভাবে আমরা ঘুরি তাহলে কিন্তু আমরা বেশি স্পিডে ঘুরতে পারবো, তো তখন কিন্তু কৌণিক বেগ বেড়ে যাবে। তাহলে বিবৃতি 1 অবশ্যই ঠিক যে টেবিলের কৌণিক গতিবেগ কমে যাবে যদি আমরা হাত দুটোকে এইভাবে প্রসারিত করে রাখি। এবার বলেছে বিবৃতি 2 তে ব্যক্তির জড়তা ভ্রামক বাড়বে। অবশ্যই ঠিক, কৌণিক বেগ কমে গেলে কিন্তু জড়তা ভ্রামক বাড়বে। তাহলে এখানে বিবৃতি হচ্ছে 1 আর বিবৃতি 2 দুটোই কিন্তু সত্য। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল এটাও কিন্তু সি। বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য। এবার আসছে 33 নাম্বার যে কোশ্চেনটা, এখানে বলেছে R1 R2 ব্যাসার্ধের দুটো চাকতির উপাদান কি? তাহলে আমরা দুটো চাকতি আনবো। ধরা যাক এটা একটা চাকতি আর এটা একটা চাকতি। উপাদান কি মানে এর ঘনত্ব যদি রো হয় তাহলে এর ঘনত্ব রো হবে, কারণ দুটোর হচ্ছে উপাদান একই। এবার বলেছে চাকতির ব্যাসার্ধ কিন্তু আলাদা, এর ব্যাসার্ধ দেওয়া আছে R1, এর ব্যাসার্ধ আছে R2, ব্যাসার্ধ আলাদা দেওয়া আছে। তাহলে এর ক্ষেত্রফল কত? না এর ক্ষেত্রফল হয়ে যাবে পাই R1 এর স্কয়ার। আচ্ছা আমরা আগে দেখি যদি ক্ষেত্রফল লাগে তাহলেই নেব, নয়তো দরকার নেই। বলেছে যে তাদের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকদের অনুপাত কত? তো আমরা তো সূত্র জানি জড়তা ভ্রামক, তাহলে চাকতির অক্ষ সাপেক্ষে কত হয়? 1/2 m1 স্কয়ার। তাহলে I1 পেয়ে যাব 1/2 m1 R1 এর স্কয়ার, আর এর পেয়ে যাব I2। তাহলে I2 কত হয়ে যাবে? 1/2 m2 তারপরে R2 এর স্কয়ার। তাহলে দুটারই আমরা জড়তা ভ্রামক পেয়ে গেছি যে অক্ষ সাপেক্ষে কত হয়, কিন্তু আমরা ভর জানি না যে এর ভর কত আর এর ভর কত, সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এর ভর কত হবে? না এর ভর m1 সমান হয়ে যাবে আয়তন ইনটু ঘনত্ব, আয়তন ইনটু ঘনত্ব। এবার আয়তন কত হবে চাকতির? চাকতির আয়তন হবে ক্ষেত্রফল ইনটু বেধ, ক্ষেত্রফল ইনটু বেধ ইনটু ঘনত্ব রো। একই রকম এর আমরা m2 বার করব, তাহলে আয়তন ইনটু ঘনত্ব মানে আয়তন ইনটু রো, আর এটা হবে ক্ষেত্রফল ইনটু বেধ, ক্ষেত্রফল ইনটু বেধ ইনটু রো। এটা হচ্ছে ফর্মুলা। এবার বেধ কিন্তু বলাই রয়েছে কোশ্চেনে যে দুটো চাকতির কিন্তু বেধ হচ্ছে সমান। তাহলে এর বেধ যদি মানে থিকনেসটা মানে কতটা মোটা চাকতিটা যদি আমরা এর বেধ d ধরে নিই, এর বেধও কিন্তু আমাকে d ধরতে হবে। তাহলে বসিয়ে দেবো ক্ষেত্রফল, তাহলে তো পেয়ে গেছি পাই R1 এর স্কয়ার ইনটু বেধ হচ্ছে d ইনটু রো। এরও তাহলে ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে পাই R2 স্কয়ার, তাহলে পাই R2 স্কয়ার ইনটু বেধ হচ্ছে d ইনটু রো। তাহলে আমরা m1 m2 পেয়ে গেছি। তাহলে আমি I1 বাই I2 বার করব, তাহলে আমার হাফ হাফ কাটা, তাহলে থাকছে m1 R1 এর স্কয়ার বাই m2 R2 স্কয়ার। এবার আমরা মান বসাবো। m1 মানে কি পেয়েছি? পাই R1 এর স্কয়ার রো d ইনটু R1 এর স্কয়ার বাই m2 কত? পাই R2 এর স্কয়ার রো d ইনটু R2 এর স্কয়ার। এখানে সব কেটে যাবে, শুধু পড়ে থাকছে R1 টু দি পাওয়ার 4 বাই R2 টু দি পাওয়ার 4। তাহলে আমাদের অ্যানসার কি হয়ে গেল? না অ্যানসার হচ্ছে R1 টু দি পাওয়ার 4 ইজ টু R2 টু দি পাওয়ার 4। তাহলে এটাই আমাদের অ্যানসার।
34 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে বলেছে কোন বস্তুর ভরবেগ l কৌণিক বেগ ওমেগা হলে লেখচিত্র কি হবে। তাহলে আমরা কি সূত্র জানি যে l সমান হয় আমাদের mvr। এবার আমরা জানি v সমান ওমেগা r। এটাই আমাদের সম্পর্ক রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে বসিয়ে দেব। তাহলে l সমান হয়ে যাবে m ওমেগা r স্কয়ার। তাহলে l এর সাথে ওমেগার সমানুপাতিক সম্পর্ক, আর সমানুপাতিক সম্পর্ক মানে কি হবে সরল রেখা, সরল রেখা। তাহলে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে সি, অ্যানসার হয়ে গেল অপশন সি সরল রেখা। কেন্দ্র বিশিষ্ট এল দৈর্ঘ্যের একটা সুষম দণ্ড খাড়া ভাবে রাখা আছে, মানে এইভাবে হচ্ছে মাটির উপর একটা সুষম দণ্ডকে রাখা আছে, এইভাবে রাখা আছে। এর দৈর্ঘ্য কত এল, এই সুষম দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল। এবার কি বলেছে যে একে যদি ছেড়ে দেওয়া হয় দণ্ডের মুক্ত প্রান্তটা মাটিতে কত বেগে আঘাত করবে। এই যে মুক্ত প্রান্তটা মানে এইভাবে দণ্ডটা রাখা আছে, একে ছেড়ে দেওয়া হলে এ তো এইভাবে পড়ে যাবে। তাহলে যখন এইভাবে পড়বে তখন মাটিতে কত জোরে আঘাত করবে, মানে এই জায়গাটাতে যখন এইভাবে পড়বে, যখন পড়বে তখন তো এইভাবে থাকবে দণ্ডটা, যখন পড়বে তখন তো দণ্ডটা এইভাবে পড়বে, তখন ভরকেন্দ্র কিন্তু মাঝে চলে আসবে। আর ভরকেন্দ্র মাঝে চলে এলে দণ্ডটা যখন পড়ে যাবে তখন এখানে কিন্তু এর শুধুমাত্র স্থিতিশক্তি থাকবে। তাহলে স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি হবে আমরা জানি mg h হয় স্থিতিশক্তি, কিন্তু এর দৈর্ঘ্য কত হবে, যখন এইভাবে পড়বে তখন এর ভরকেন্দ্র মাঝে থাকবে, আর এই দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে l/2। তার মানে আমরা l/2 নেব। কেন l/2 নিলাম, যখন দণ্ডটা এইভাবে পড়ে যাবে তখন ওর ভরকেন্দ্র মাঝে চলে আসবে, মাঝে যদি ভরকেন্দ্র থাকে তখন দৈর্ঘ্য হচ্ছে আমরা নেব l/2, মানে এই উচ্চতায় হচ্ছে ভরকেন্দ্রটা থাকবে। তাহলে স্থিতিশক্তি হবে mg * l/2। এবার দণ্ডটা যখন এইভাবে পড়বে তখন এইভাবে যখন পড়বে ওমেগা কৌণিক বেগ নিয়ে পড়বে, কারণ এই দণ্ডটাকে যদি আমি গোল করে ঘোরাই, গোল করে যদি ঘোরাই তাহলে কত কৌণিক বেগ নিয়ে ঘুরবে না ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরবে। আর যখন এই দণ্ডটা ঘুরবে তখন যে বৃত্তাকার পথটা তৈরি করবে ওর ব্যাসার্ধ কত হবে, যতটা এর দৈর্ঘ্য। আমি একটা পয়েন্টে ফিক্সড রেখে যদি এইভাবে ঘোরাই তাহলে যে বৃত্তটা আমাদের তৈরি হবে এরকম একটা বৃত্ত তৈরি হবে। এবার একে যদি এইভাবে ঘোরাই তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে এর যতটা দৈর্ঘ্য। তাহলে এই দণ্ডটার যতটা দৈর্ঘ্য, তাহলে এখানে যে বৃত্তটা তৈরি হবে তার ব্যাসার্ধ হয়ে যাবে l। তার মানে যখনই ঘুরবে তাহলে আবর্ত গতিশক্তি কত হবে না, আবর্ত গতিশক্তি হয়ে যাবে আমরা জানি 12I ওমেগা স্কয়ার, এটাই আবর্ত গতিশক্তি। আর এই আবর্ত গতিশক্তিটাই এখন কিন্তু স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা এই দুটোকে কিন্তু সমান দেখাতে পারি। তাহলে আমরা যদি লিখি যে 12I ওমেগা স্কয়ার এটা সমান তাহলে mg * l/2। এবার I কত না এর প্রান্ত বিন্দুগামী কোন একটা দণ্ডের প্রান্ত বিন্দুগামী লম্ব অক্ষ সাপেক্ষে, তাহলে জড়তা ভ্রামক কত হয় 1/3 mr², কিন্তু এর তো দৈর্ঘ্য l, তাহলে 1/3 ml² হবে। এর I সমান হয়ে যাবে 1/3 ml²। এটা হচ্ছে প্রান্ত বিন্দুগামী অক্ষ সাপেক্ষে, প্রান্ত বিন্দুগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক। তাহলে এখানে বসিয়ে দেব, তাহলে 12 * 1/3 ml² ওমেগা স্কয়ার সমান mg * l/2। mm কাটা, তাহলে কি হবে এখান থেকে আমাকে বার করতে হবে ওমেগা। তাহলে এখানে 2 2 কাটা, তাহলে ওমেগা স্কয়ার সমান কত হবে না 3g, এই পাশে গেলে 3g, আর এখানে হচ্ছে আমাদের l²। তাহলে একটা l কে যদি কাটি তাহলে আমাদের l চলে আসবে। তাহলে ওমেগা স্কয়ার সমান হয়ে যাবে 3g বাই হচ্ছে l, 3g বাই হচ্ছে l। তো আমাদের ফর্মুলাটা হবে এখানে, আর আমাদের তো ওমেগা রয়ে গেছে, তাহলে আমরা সূত্র জানি v সমান হচ্ছে ওমেগা r, মানে ওমেগা l হয়ে যাবে। যখন এই দণ্ডটা বৃত্তাকার হয়ে করে ঘুরবে গোল হয়ে তখন v সমান হয়ে যাবে ওমেগা l। তাহলে ওমেগা সমান হয়ে যাবে আমাদের v বাই l। এটা আমরা এখানে বসাবো, তাহলে v² বাই l² সমান হবে 3g বাই l। তাহলে একটা l কাটা, তাহলে v² হয়ে যাবে 3g l। তাহলে এখান থেকে পাবো বা v সমান হয়ে যাবে √3g l, মানে এত বেগে এসে এখানে আঘাত করবে। এটাই আমাদের অ্যানসার। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল বি, অ্যানসার হয়ে গেল অপশন বি।
তাহলে আমাদের মডেল কোশ্চেন পেপার 2 শেষ হয়ে গেল। এবার মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ফ্রেন্ডদেরও চ্যানেলটা শেয়ার করে দেবে। আর যদি কারো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে।